বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আগামী 22শে এপ্রিল বৃহস্পতিবার ষষ্ঠ দফার নির্বাচন এই রাজ্যে অনুষ্ঠিত হবে। মোট 43টি আসনে ভোট হবে। এই 43টা আসনে যে ভোট হবে সেই কোন আসনে কি পরিস্থিতির মধ্যে আছে যুযুধান 3 রাজনৈতিক দল বা জোট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই বা সময়ও নেই এবং আপনাদের পাঠকদের অসুবিধা হবে। আবার পাঠকদের কাছে বা শ্রোতাদের কাছে বা দর্শকদের কাছে আমার অনুরোধ, আপনারা এই যারা দেখছেন অনুষ্ঠান দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যদি পছন্দ না হয় তার ডিসলাইকও করবেন, অসুবিধা নেই, কারণ আপনারা দেখবেন এটাই আমরা চাই। অনেক আমাদের মতামতের সঙ্গে সকলের মতামত মিলবেন এটা কোনো কথা নয়, নাও মিলতে পারে, তবে এটাও ঠিক যে আমাদের মতামতটা শুনে অন্যের মতামতগুলো নিয়ে আপনারা নিজেদের মধ্যে বিচার বিবেচনা করে ঠিক করবেন কে ঠিক বলছেন কে ভুল বলছেন। কারণ একটা কথা খুব পরিষ্কার, আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করি, আমরা ডান দিকেও নেই বাঁ দিকে নই, আমরা স্ট্রেট সোজা পথে হাঁটি। যাই হোক, আমরা সরাসরি চলে যাব, সময় খুব সংক্ষেপ, সেই দিকে আমরা লক্ষ্য রেখে চলে যাব পূর্ব বর্ধমানে। এখানে ভাতার বিধানসভা কেন্দ্রতে এগিয়ে রয়েছে অনেকটাই ধারে বাড়ে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস। পূর্বস্থলী দক্ষিণে এখানে প্রার্থী আছেন স্বপন দেবনাথ, রাজ্যের মন্ত্রী, তিনিও ধারে ভাড়ে সাংগঠনিক দক্ষতায় অনেকটাই এগিয়ে আছে অন্য দুই রাজনৈতিক দলের তুলনায়। পূর্বস্থলী উত্তরে এখানে বিজেপি খানিকটা প্রভাব বিস্তার করেছে, লড়াই হবে ত্রিমুখী, কারণ বামেরাও শক্তিশালী, ফলে সংযুক্ত মোর্চার প্রার্থীর সঙ্গে একই সঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের লড়াই তীব্র থেকে তীব্র হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, কে জিতবে বলা মুশকিল। কাটুয়া বিধানসভা কেন্দ্রে এখানে আছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দীর্ঘদিনের এমএলএ এবং তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন, গতবার খুব অল্প ভোটের ব্যবধানে জিতেছিলেন, তো তিনি জিতেছিলেন এবং সেই জেতার পর কিন্তু ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ যারা পুরনো কর্মী তারা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে পছন্দ করেন না, তার প্রভাব যদি ভোটে পড়ে তাহলে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কপালে ভাঁজ নিশ্চয়ই পড়বে। কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রটির সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে, এই আধিক্যতার জোরেই এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ অনেকটাই এগিয়ে রয়েছেন। মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র, এখানেও সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। এখানে গতবারে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রার্থী ছিলেন, এবারে প্রার্থী হচ্ছে অপূর্ব চৌধুরী, তবে গড়টা হচ্ছে এই বিধানসভা কেন্দ্রটি দেখভাল করেন অনুব্রত মণ্ডল, অতএব সাংগঠনিক দক্ষতায় ধারে ভারে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। আউশগ্রাম বিধানসভা কেন্দ্রটি, এখানে গতবারে এখানে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছিল, এখানে 2019-এর লোকসভা নির্বাচনে বেশ খানিকটা ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী সেই সময়কার মমতাজ সংঘমিতা। তো এখানে গেরুয়া শিবিরের উপর খুব একটা প্রভাব রয়েছে এবং সেখানে আমরা জানি যে তার প্রভাব খানিকটা পড়বে, তবে তৃণমূল কংগ্রেসও চেষ্টা করছে এখানে তার নিজের ভাবমূর্তিকে ফিরিয়ে আনার। তো লড়াই হবে, যদি সংযুক্ত মোর্চার প্রার্থী ভোট ভালো কাটতে পারে সেক্ষেত্রে তৃণমূল প্রার্থী অনেকটা আশার সঞ্চার করতে পারে। ওলসি বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রটি গতবারে এই কেন্দ্রটি বরাবরই ফরওয়ার্ড ব্লক, বামেরা শক্তিশালী, তো এই কেন্দ্রে এবারে বামেরা প্রার্থী দিয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছেন এবং আমরা জানি যে গত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে খুব অল্প ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সুতরাং এই কেন্দ্রের লড়াই তীব্র হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, সংযুক্ত মোর্চার ভোট কাটার উপর নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের জয় পরাজয়। উত্তর দিনাজপুর বিধানসভা, এখানে চোপড়া বিধানসভা, হামিদুর রহমান নির্দল থেকে দাঁড়িয়ে যেতেছিলেন, সেই সময় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সিপিএম এর প্রার্থীকে পরাজিত করে একটা সময় তিনি দাঁড়িয়েছিলেন। হামিদুর রহমান, তার জনপ্রিয়তা এখনো অটুট আছেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সুতরাং এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে, কারণ এখানে সংখ্যালঘু ভোটটাই মূল ফ্যাক্টর। ইসলামপুর বিধানসভা কেন্দ্রে আব্দুল করিম চৌধুরী, নামটা আব্দুল করিম চৌধুরী তৃণমূল প্রার্থী, সুতরাং তৃণমূল তার ধারে বাড়ে ব্যক্তিত্বের জোরেই তিনি অনেকটাই এগিয়ে আছে ইসলামপুরে। গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রটিতে প্রার্থী হয়েছে তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানী, যিনি মন্ত্রী আছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, প্রচারে বেরোতে পারছেন না, তার ফলে এই কেন্দ্রে খানিকটা চাপে আছে তৃণমূল কংগ্রেস। তবে সংখ্যালঘু ভোট যদি একচেটিয়া ভাবে তৃণমূল কংগ্রেস পায় সেক্ষেত্রে গোলাম রাব্বানীর
দিকেই পাল্লা ভারী থাকবে। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আলী ইমরান রামিজ তিনি হচ্ছেন এখানকার প্রার্থী। ফরওয়ার্ড ব্লক বরাবরই এখানে শক্তিশালী, সুতরাং এখানেই ফরওয়ার্ড ব্লকের অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। করণদিঘি বিধানসভা কেন্দ্র, এটাও ফরওয়ার্ড ব্লকের গড় হিসাবে পরিচিত। এখানে গতবারেও এখান থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী জয়ী হয়েছিল। গত 2011-তে 2016 জিতেছিলেন তৃণমূল প্রার্থী। তিনি এবারে প্রার্থী হননি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। নতুন প্রার্থী হয়েছে, তাকে নিয়ে দলীয় কর্মীরা খুব খুশি, কিন্তু উল্টো দিকে বিজেপি বেড়েছে এবং সংখ্যালঘু ভোট এখানে বড় ফ্যাক্টর। সেই জায়গায় দাঁড়িয়ে সংযুক্ত মোর্চার যিনি প্রার্থী আছেন তিনি যদি সংখ্যালঘু ভোট ভালো কেটে নেন, তাহলে তৃণমূল কংগ্রেসের ভাগ্যে জেতার লক্ষণ থাকবে না, কারণ বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে। তবে লড়াই এখানে হাড্ডাহাড্ডি হবে। হেমতাবাদ বিধানসভা কেন্দ্র আমরা জানি দেবেন্দ্রনাথ রায় কয়েক মাস আগেই উনি আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ ছিল, অনেকে বলে তাকে খুন করা হয়েছে। সেই দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী ভোটে দাঁড়িয়েছেন চাঁদিমা রায়। তো তিনি এখানে রাজবংশীরা সবাই বিজেপির দিকে ঝুঁকেছে, অধিকাংশই বিজেপির দিকে ঝুঁকেছে। তবে রাজবংশীদের সবাই বিজেপির দিকে ঝুঁকেছে এটা মেনে নেওয়া যাবে না, কিন্তু খানিকটা হলেও বিজেপি ভোট এখানে পাবে। উল্টো দিকে এখানে বামেরা শক্তিশালী, বামেরা যদি খানিকটা ভোট দখল করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস এখানে তার প্রভাবকে ধরে রাখতে পারবে। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী হচ্ছেন তিনি হচ্ছেন সৌমেন রায়। তার বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছেন, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, তার ব্যক্তিগত চরিত্র নিয়ে। এবং তৃণমূলের প্রার্থী হয়েছে তপন দেব সিং, কংগ্রেসের প্রার্থী হয়েছে প্রভাস সরকার। এখানে গেরুয়া শিবিরের পালে হাওয়া আছে, কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে যেহেতু প্রার্থীর স্ত্রী নিজেই প্রচার করে বলছেন যে আমার স্বামীকে ভোট আপনারা দেবেন না, দিলে আপনারা খুব পস্তাবেন, তো তার প্রভাব যদি পড়ে সেক্ষেত্রে এই কেন্দ্রটি বিজেপির হারের সম্ভাবনা থেকেই যায়। কিন্তু তবুও বলবো বিজেপি এখানে সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র ত্রিমুখী লড়াই হবে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছে কানাই লাল, তাকে নিয়ে তৃণমূলের অভ্যন্তরে ক্ষোভ আছে। কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত দীর্ঘদিন ধরে জিতে আসছেন এই কেন্দ্রতে। তো এই কেন্দ্রতে মোহিত সেনগুপ্তর জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তার নিজস্ব সাংগঠনিক দক্ষতা রয়েছে। তো কানাই লালের কি হবে বলা যাচ্ছে না, যে কানাই লাল জিততে পারবে কি পারবে না। তো কানাই লাল রিসেন্ট একটা মন্তব্যকে ঘিরে খুব জল্পনা তুঙ্গে উঠেছে। তিনি বলেছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তিনি দলত্যাগ করতে পারেন। এর প্রভাব যদি ভোটে পড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের এখানে অনেকটাই ব্যাকফুটে রয়েছে। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হবে বলে মনে করা হচ্ছে। ইটাহার বিধানসভা কেন্দ্রে এখানে বামেদের প্রার্থী হচ্ছে শ্রীকুমার মুখোপাধ্যায়। তিনি বরাবরই এখানে দাঁড়ান ভোটে এবং বহুদিন থেকে তিনি এখানে এমএলএ ছিলেন, রাজ্যের মন্ত্রীও ছিলেন। মিম এখানে প্রার্থী দিয়েছেন। উল্টো দিকে অমল আচার্য বিজেপিতে যোগ দিয়েছেন, সেই ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং তিনি যোগ দিয়েছেন। ফলে এখানে তৃণমূলের বিক্ষুব্ধরা প্রার্থী দিয়েছেন। ফলে এখানে লড়াই খুব তীব্র হবে। কে জিতবে বা কার পাল্লা ভারী হবে সেটা বলা খুব মুশকিল। উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস ধারে ভারে এগিয়ে রয়েছে, কারণ এখানে প্রার্থী করেছে নরোত্তম বিশ্বাসকে তৃণমূল কংগ্রেস, আর বিজেপি প্রার্থী করেছে সুব্রত ঠাকুরকে। যদিও ভুতুয়া বাড়ির ছেলে, কিন্তু সুব্রত ঠাকুরের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোতে ভোটে প্রভাব পড়ে তাহলে গাইঘাটা বিধানসভা কেন্দ্রটি এবারও তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে। বনগাঁ উত্তরে এবার এখানে বিজেপির জয়যাত্রা বা বিজেপির সাংগঠনিক দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই, বিজেপি অনেকটাই এগিয়ে আছে। বনগাঁ দক্ষিণেও তাই একই অবস্থা, বনগাঁ দক্ষিণে বিজেপি অনেকটাই এগিয়ে। বাগদা বিধানসভা কেন্দ্রতে বিজেপি এগিয়ে রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে আছে স্বরূপনগর বিধানসভা কেন্দ্র, এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এখানে বামেদের গড় বলা হয় স্বরূপনগরটাকে, বামেরা এখানে খুব ভালো প্রভাব বিস্তার করেছে এবং সেই সঙ্গে বিজেপিও প্রভাব করেছে, তৃণমূল কংগ্রেসের প্রভাব তো আছেই। তো সেই দিক থেকে লক্ষ্য রেখে বলা যেতে পারে যে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে বাম এবং বিজেপির মধ্যে ভোট কাটাকাটিতে অনেকটাই এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে এখানে হেভিওয়েট আছে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী আব্দুল সাত্তার দাঁড়িয়েছে কংগ্রেসের হয়ে, এবং কংগ্রেসের যিনি এমএলএ ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন, আব্দুল রহিম তার নাম, তিনি আব্দুল গফফার সাহেবের ছেলে। তো স্বাভাবিকভাবে এখানে লড়াই ধারে ভারে অনেকটাই এগিয়ে রয়েছে আব্দুল রহিম, কিন্তু যেহেতু নামটা আব্দুল সাত্তার কংগ্রেসের প্রার্থী হয়েছেন সেই জন্য এখানে লড়াই হাড্ডাহাড্ডি হবে। বিজেপি ভোট কাটাকাটির কতটা কাটতে পারবে তার উপরে জয় পরাজয় নির্ভর করবে আব্দুল সাত্তারের
হাবড়া বিধানসভা কেন্দ্র, এখানে যদিও রাহুল সিনহাকে প্রার্থী করা হয়েছে বিজেপি থেকে, কিন্তু রাহুল সিনহার তুলনায় জ্যোতিপ্রিয় মল্লিকই এখানে অনেকটা এগিয়ে রয়েছে ধারে বাহারে সাংগঠনিক দক্ষতায়। অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি বা অন্য প্রার্থীদের তুলনায়, অনেকটা এগিয়ে তার সাংগঠনিক দক্ষতা, এবং নারায়ণ গোস্বামী খুবই জনপ্রিয় নেতা এবং খুব সাংগঠনিকভাবে খুব দক্ষ একজন সংগঠক বলা হয়, সেই জন্য তিনি অনেকটাই এগিয়ে রয়েছে। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছে রফিকুর রহমান, জনপ্রিয়তার শীর্ষে, এবং তিনি জনমতের চাপেই তাকে প্রার্থী করতে বাধ্য হয়েছেন তৃণমূল নেত্রী। সুতরাং রফিকুর রহমানের জয় নিয়ে কোনো অনিশ্চিত বোধ নেই বা কারো মনে কোনো সন্দেহ নেই, তিনি এখানে অনেকটাই এগিয়ে। বীজপুর লোকসভা কেন্দ্রে এখানেও লড়াইটা খুব তীব্র হবে, কারণ এখানে মুকুল রায়ের ছেলে বিজেপির প্রার্থী, উল্টো দিকে তৃণমূলের প্রার্থী আছে সুবোধ অধিকারী, খুবই জনপ্রিয় নেতা। সুতরাং লড়াই এখানে হাড্ডাহাড্ডি হবে, কে জিতবে বলা মুশকিল। নৈহাটি বিধানসভা কেন্দ্র, এখানে বিজেপি অনেকটাই সাংগঠনিকগতভাবে এগিয়ে রয়েছে, আর সিপিএম এর প্রার্থী রয়েছে খুব ভালো। তো এই লড়াই, ত্রিমুখী লড়াইয়ে কে এগিয়ে থাকবে বা কার পাল্লা ভারী হবে সেটা ভোটের পরে 2রা মের পর বোঝা যাবে। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রতে স্বাভাবিকভাবে এগিয়ে রয়েছে বিজেপি, অর্জুন সিং এর গড় বলা হয়, বিজেপি এখানে এগিয়ে রয়েছে। জগদ্দলও তাই, এখানে এটাও অর্জুন সিং এর গড়, এখানেও বিজেপি প্রার্থী অনেকটা সাংগঠনিকগতভাবে এগিয়ে রয়েছে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রতে এগিয়ে থাকবে বিজেপি প্রার্থী, এগিয়ে থাকবে, কারণ এটাও হচ্ছে আমাদের অর্জুন সিং এর গড় বলা হয়। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রতেও অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি, যদিও এখানে প্রার্থী করা হয়েছে রাজ চক্রবর্তীকে দেখে যদি বাঙালি হিন্দু মুসলিমরা ভোট দেয় তাহলে সেক্ষেত্রে অঙ্ক সমীকরণ পাল্টে যেতে পারে বলে অনেকে মনে করছে। খড়দা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে কাজল সিনহা, তিনি খুব জনপ্রিয় নেতা এবং সাংগঠনিক নেতা বলা হয়। তার বিরুদ্ধে উল্টো দিকে বিজেপি প্রার্থী করে শিলভদ্রকে নিয়ে অনেক দলের মধ্যে ক্ষোভ অসন্তোষ রয়েছে। তো স্বাভাবিকভাবেই এখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অনেকটাই সাংগঠনিকগতভাবে। দমদম উত্তর কেন্দ্রে ত্রিমুখী লড়াই, সিপিএম এ তন্ময় ভট্টাচার্য সংযুক্ত মোর্চার প্রার্থী, উল্টো দিকে চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী প্রার্থী হয়েছেন, আর অর্চনা মজুমদার বিজেপি প্রার্থী হয়েছে। ত্রিমুখী লড়াইয়ে কার পাল্লা ভারী হবে সেটা বলা এখনই যাবে না, সেটা 2রা মের পর জানা যাবে। করিমপুর বিধানসভা কেন্দ্র, নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রটি সংখ্যালঘু ভোটের আধিক্য আছে, তো এই কেন্দ্রে এমনিতেই এগিয়ে আছে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়, তিনি গতবারও জিতেছিলেন, এবারও জেতার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। তেহট্ট বিধানসভা কেন্দ্র, এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের গড় বলা হয়। তৃণমূল যদিও গতবারে বেশ কিছুটা এগিয়েছিল বিজেপি প্রার্থী, তবুও বলবো যে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনেকটা এগিয়ে আছে। যে বিজেপি যিনি প্রার্থী আছেন আশুতোষ পাল, তাকে নিয়ে অনেকে ক্ষোভ দুঃখ অসন্তোষ রয়েছে দলের মধ্যে, তো সেটা নিয়েই বলা যেতে পারে এখানে তৃণমূল কংগ্রেস খানিকটা এগিয়ে রয়েছে। পলাশীপাড়া বিধানসভা, সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে, তার ফলে এখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। এখানে প্রার্থী হয়েছে তৃণমূল প্রার্থী হয়েছেন মানিক ভট্টাচার্য, যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিল। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো চেয়ে বরং তৃণমূল প্রার্থীর যে সাংগঠনিক দক্ষতা তাতেই মনে হচ্ছে এখানে তৃণমূল প্রার্থী অনেকটাই এগিয়ে থাকবে। তবে এটাও ঠিক, ভোট কাটাকাটির অঙ্কে এবং প্রচারের আধিক্যে কিন্তু অনেকটাই কণ্ঠাসা রয়েছে তৃণমূল কংগ্রেস। জানি না তৃণমূল কংগ্রেসের ভোট কতটা তার পক্ষে যাবে, তো সেক্ষেত্রে 2রা মেই জানা যাবে এই কেন্দ্রে কে জিতছে। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ধারে ভারে এগিয়ে তৃণমূল কংগ্রেস, কারণ এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে নাসির উদ্দিন, খুব জনপ্রিয় নেতা, সাংগঠনিক দক্ষতা আছে তার, সংগঠক হিসাবে তিনি বিখ্যাত, স্বাভাবিকভাবে নাসির উদ্দিন অনেকটাই এগিয়ে থাকবে। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্লোল খাঁ, খুব পরিচিত মুখ, অত কল্লোল খাঁ এগিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। এখানে যে যাই প্রার্থী হোক অনেকটাই এগিয়ে রয়েছে কল্লোল খাঁ। চাপড়া বিধানসভা রুকবানুর রহমান এবারে জেতার সম্ভাবনা খুবই কম এখানে, কারণ এখানে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন জেবেদ শেখ, তৃণমূলের বিক্ষুব্ধ গ্রুপ থেকে যিনি প্রার্থী হয়েছেন জেবেদ শেখ, তারও জনপ্রিয়তা আছেন, এর স্থানীয় লোক, ফলে এই দুপক্ষের ভোট কাটাকাটিতে শেষ পর্যন্ত বিজেপির পক্ষে ফায়দা না হয়ে যায়, সেটাই এখানে প্রশ্ন। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রতে আমরা জানি যে মুকুল রায় লড়ছে কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর মুকুল রায় হচ্ছে বিজেপির প্রার্থী। মুকুল রায় খুব প্রবীণ রাজনীতিবিদ এবং তার দক্ষতা আছে, তার কটু কৌশলী আছে, চাণক্য বলা হয় রাজনীতিতে। তো তিনি লড়ছেন একজন তরুণ, মানে একবারে
আনকড়া রাজনীতিবিদের বিরুদ্ধে। সুতরাং এখানে লড়াই একপেশে হবে। মুকুল রায়ের পক্ষেই পাল্লা অনেকটা ভারী। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রটি, এখানে তৃণমূল বিধায়ক পুন্ডিরা কাক্ষ সাহাই ফের প্রার্থী হয়েছেন। তাহলে এই কেন্দ্রটির সংগঠনগতভাবে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের এখানে এগিয়ে থাকাটাই স্বাভাবিক, সাংগঠনিকভাবে তারা এগিয়ে থাকবেই বলে মনে করা হচ্ছে। তো কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি, এটা সংখ্যালঘু ভোটের এখানে প্রাধান্য রয়েছে। এখানে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রার্থী আছেন, তিনি এবারে করোনা আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে গিয়েছিলেন। তো তিনি সাংগঠনিক দক্ষতায় এবং ধারে বারে কাজের নিরিখে অনেকটাই এগিয়ে থাকবেন। সুতরাং আমরা আপনাদের সামনে 43টা বিধানসভা কেন্দ্রের যে আগাম পূর্বাভাস, সেটা খানিকটা তুলে ধরার চেষ্টা করলাম। এটা আমাদের পূর্বাভাস বা আমাদের পর্যালোচনা, বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এগুলো আমরা সামনে এনেছি। কিন্তু মানুষ বিচার করবে কাকে ভোট দিবে, কাকে দেবে না। 2রা মেই জানা যাবে প্রকৃত ফলাফল। মানুষের জনাদেশ, অর্থাৎ জনাদেশই শেষ কথা বলবে। আমরা এখানে কোনো কথা বলছি না, কোনো ভোটকে প্রভাবিত করার চেষ্টা আমরা করছি না। তবে এই কথা সত্য, আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছি। যেটা যার প্রাপ্য, যার পাওয়ার কথা বা যিনি এগিয়ে আছেন তার কথাই বলা হয়েছে।